আজকের আমরা আলোর সেকেন্ড ক্লাস করব। তোমরা সবাই খাতা পেন কলম বের করো, ঠিক আছে? আগের দিন আমরা আলোটা শুরু করেছিলাম, তোমরা মন দিয়ে পড়াশোনা করছো। আশা করছি তোমরা আমার প্রথম লেকচার দেখেছো, যদিও দেখেছো তো নাকি? কমেন্ট করো যারা দেখেছো। আজকে আমাদের আলোর সেকেন্ড চ্যাপ্টার। সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। প্রতিবিম্ব বা ইমেজ, নতুন টপিক ধরছি আলোর। আমরা আজকে নতুন টপিক আলোর ওখান থেকে হচ্ছে, আগের দিন যা পড়ানো হয়েছিল তারপর থেকেই তোমাদের পড়ানো শুরু হয়েছে। প্রতিবিম্ব বা ইমেজ। প্রতিবিম্ব কি জিনিস বলো তো আগে? কার কিছু মনে আছে? প্রতিবিম্ব প্রতিবিম্ব কি বাঁচলো? বলছে প্রতিবিম্ব মানে ছবি। প্রতিবিম্ব মানে ছবি। তোমাদের আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কিভাবে? চোখের সাহায্যে দেখতে পাচ্ছি। কি হচ্ছে চোখের মধ্যে কি হচ্ছে? বলছে তোমাদের শরীর থেকে, দেহ থেকে আলো আসছে আমার চোখের মধ্যে, ঠিক আছে? কি বলছি? আলো আসছে। সেই আলো রশ্মিগুলো আমাদের চোখের মধ্যে দিয়ে, চোখের মধ্যে একটা লেন্স আছে, সেই লেন্সের মধ্যে থেকে প্রতিসৃত হয়ে আমাদের চোখের রেটিনার উপর কি হয়, সেগুলো মিলিত হয়। যেখানে মিলিত হয় সেখানে তোমার কি হচ্ছে? প্রতিবিম্ব গঠিত হচ্ছে। কি বলছি আমি? যখন অ্যাকচুয়ালি বুঝে নাও, প্রতিবিম্ব কখন গঠিত হয়? যখন দুটো আলো রশ্মি ইন্টারসেক্ট করে। কি করে? মানে ছেদ করে। যখন দুটি আলোক রশ্মি বলতে পারো, বা তোমার বললাম না, তুমি যে দাঁড়িয়ে আছো ওখানে আমার সামনে বসে আছো, তো তোমার ছবি আমি কিভাবে দেখতে পাচ্ছি? কিভাবে দেখতে পাচ্ছি? তোমার শরীর থেকে আলো আসছে আমার চোখে, অনেক আলো আসছে, লক্ষ লক্ষ। তুমি যখন দাঁড়িয়ে থাকো, তোমার শরীর থেকে প্রতিটা অংশ থেকে আলো ছড়াচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে আলো। হ্যাঁ, সেই আলোগুলো আমার চোখে আসছে, সেই আমাদের চোখের মধ্যে একটা লেন্স থাকে, সেখান থেকে লেন্সের মধ্যে দিয়ে গিয়ে আলো রশ্মিগুলো রেটিনার মধ্যে একটা জায়গায় গিয়ে মিলিত হয়, রেটিনার উপর। সেখানে তোমার প্রতিবিম্ব গঠিত হয়। সেই প্রতিবিম্বটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? যখন দুটো আলো রশ্মির মধ্যে কি হবে? আলো রশ্মি পরস্পরকে সেই বিন্দুতে সৃষ্টি হয়। কি উল্টো হবে? যখন ছেদ করবে তখন উল্টো হবে, আসবে। এগুলো আস্তে আস্তে আসছি। যেমন একটা উদাহরণ, ছোট ছবি দেখে দেখাচ্ছি আমি। ছেদ করবে মানে কি? মনে করো একটা দর্পণ আঁকলাম আমি, দেখো এগুলো আসছে, আমি এগুলো তোমাদের পড়াবো একটু পরে, পড়াবো, ঠিক আছে? তার আগে বলে দিচ্ছি প্রতিবিম্বটা কি জিনিস। এই যে একটা দর্পণ হয়, বাঁকা দর্পণ, গলীয় দর্পণ বলা হয়। কি বলা হয় একে? গলীয় দর্পণ। এখনো এর ভাগ পড়া হবে সব। গলীয় দর্পণ, হ্যাঁ, কে বলছিল? আচ্ছা, গলীয় দর্পণ হয়তো ফিলটা নিয়ে নাও আগে। প্রতিবিম্বটা কিভাবে দেখতে হয়? মানে এখানে একটা বস্তু আছে, এই গলীয় দর্পণের সামনে একটা বস্তু আছে। ধরলাম আমি এখানে একটা এটা সি, এটা কি সি, মাঝে আছে এফ, কিছু একটা এফ কি সি কি, এগুলো পরে জানবে একটু পরে। আজকেরই জানবে অবশ্যই। এটা একটা গলীয় দর্পণ, ঠিক আছে? গলীয় দর্পণ তো বলছে, এই গলীয় দর্পণের সি বিন্দুতে, সিটা কি? একটা জায়গা, কি একটা অবস্থান। সি কি পরে আসছি, আমরা আলোচনা করবো। বলছে এই সির উপরে একটা বস্তু আছে, ঠিক আছে? কে আর দাঁড়িয়ে আছো? তুমি দাঁড়িয়ে আছো, সির উপরে তুমি দাঁড়িয়ে আছো। তাহলে কি হবে? এখানে তোমার সারা শরীর থেকে একচুয়ালি আলো বেরোবে, আলো ছড়াচ্ছে। আমরা লাগবে না, আমি দেখবো একটা আলো ফেলবো এরকম। হ্যাঁ, এই যে একটা আলোক রশ্মি ফেললাম এরকম, সমান্তরাল ফেললাম, যাবে কিরকম? এরকম যাবে। কেন হচ্ছে এগুলো পরে আসছে আমি, হ্যাঁ, জাস্ট প্রতিবিম্ব কি সেটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে এ বিন্দু দিলাম, নাম কি? এ আর বি, বস্তুটার নাম কি? এ বিন্দু থেকে একটা আলো রশ্মি কেমন ফেললাম? এর সমান্তরালে ফেললাম। আটা রশ্মি কেমন ফেললাম? এই ফোকাস দিয়ে, এফ দিয়ে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে? দেখা যাবে দুটো আলো রশ্মি এইভাবে মিলিত হয়েছে। দুটি দেখো, এই বিন্দু থেকে দুটো আলো রশ্মি ফেলেছি, একটা ফেলেছি কিরকম এরকম গেছে, কেমন এদিক দিয়ে, কেন গেছে, কি ব্যাপার, এগুলো পরে আসছে। ওকে, আটা রশ্মি ফেলেছি কিরকম, এখান থেকে এরকম ফেলেছি, প্রতিফলিত হয়ে কেমন যাচ্ছে এরকম। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো প্রতিফলিত রশ্মি, এখানে দুটো, এই বিন্দু থেকে আসা দুটো প্রতিফলিত রশ্মি, এই দর্পণটা থেকে প্রতিফলিত হওয়ার পর কোথায় মিলিত হয়েছে? এখানে মিলিত হয়েছে, এই জায়গাটা কোথায়? তাহলে এই এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ঠিক আছে, এ ড্যাশ দিলাম মনে করো।
তাহলে এখানটায় প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে এ বিন্দু থেকে আলো যাচ্ছিল, যাওয়ার পর দর্পণ থেকে প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়েছে? এখানটায়। তাহলে এই এ বিন্দুর প্রতিবিম্ব গঠিত হবে এখানটায় নিচে। তাহলে সংজ্ঞায় বলা আছে প্রতিবিম্ব জিনিসটা কি বলছি আমরা, প্রতিবিম্ব জিনিসটা কি বলছি, বলছে কোন বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিশ্রিত হওয়ার পর, যখন প্রতিফলিত হচ্ছে, দেখো দর্পণ থেকে কি হচ্ছে? প্রতিফলিত, প্রতিষ্ঠিত হতে পারে অন্য কোনো জিনিস থাকলে, যেটা লেন্স থাকলে প্রতিষ্ঠিত হবে। প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি বাস্তবে কোনো বিন্দুতে মিলিত হয়, বা এটা বাস্তবে দেখালাম, বাস্তবে কোনো বিন্দুতে মিলিত হয়, বা 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 দর্পণের মধ্যের কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে বলা হচ্ছে কি? প্রতিবিম্ব। কি বলছি আমি? আয়না আঁকছি আমি, সেটা আঁকছি। এটা হচ্ছে সদ্বিম্ব, হচ্ছে একটা বাস্তবে মিলিত হচ্ছে। এটা কি? এই দুটো রশ্মি আর প্রতিফলিত রশ্মি কি করছে? বাস্তবে মিলিত হচ্ছে। বুঝতে পারছো তোমরা কি বলছি? কোন বিন্দু উৎস থেকে, বিন্দু উৎস মানে একটা এবি বস্তুর একটা বিন্দু ধরলাম, কোন বিন্দু উৎস থেকে আগত আলো রশ্মি গুচ্ছ, আগত আলো রশ্মি গুচ্ছ এইটা প্রতিফলিত, এখানে প্রতিফলিত হচ্ছে বা প্রতিশ্রিত হওয়ার পর যখন বাস্তবে কোনো বিন্দুতে মিলিত হয়, তখন ওই বিন্দুকে ওই প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। বা বা একসঙ্গে দুটো সংজ্ঞা মার্চ করে লিখতে হবে, ঠিক আছে? বা দর্পণের মধ্যে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ওটা ওটা কি স্যার? বোঝাও আমাকে। ওটা বোঝাচ্ছি আমি, ওটা আগে, তারপর এটা লিখে দিই, তারপর বোঝাচ্ছি আমি। তাহলে লেখো প্রতিবিম্ব আগে বলো, তোমরা লেখো সবাই, বাঁচালো। হ্যাঁ, না এখন আঁকতে পারে এটা, যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলো রশ্মি গুচ্ছ, আগত আলো রশ্মি গুচ্ছ, এই দুটো, একটা এটা একটা আলো রশ্মি, এটা একটা আলো রশ্মি, বুঝছো? দর্পণ থেকে বলতে পারো, দর্পণ থেকে প্রতিফলিত হওয়ার পর যদি বাস্তবের কোনো বিন্দু মিলিত হয়, অথবা অথবা দর্পণের মধ্যে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিন্দুটাকে প্রথম বিন্দুর আমরা কি বলবো? প্রতিবিম্ব বলবো। না, এই বিন্দুটার প্রতিবিম্ব কোনটা? এইটা, এখানটা। তাহলে সংজ্ঞাটা লিখে ফেলো তোমরা, ঠিক আছে? ঠিক আছে, প্রতিবিম্বের সংজ্ঞা ক্লিয়ার? তোমাদের প্রতিবিম্বের সংজ্ঞা ক্লিয়ার হয়েছে তো? কি বললাম আমি? কোন বিন্দু উৎস থেকে আগত আলো রশ্মি গুচ্ছ প্রতিফলিত, এখান থেকে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যখন বাস্তবে কোনো বিন্দুতে মিলিত হয়, অথবা অথবা এতটা তুমি, তোমাদের এই পর্যন্ত সংখ্যাটা ফিল দিয়েছি আমি, তাই তো? কত পর্যন্ত দিয়েছি? যদি বাস্তবে কোনো বিন্দুতে মিলিত হয়, এই পর্যন্ত ফিলটা পেয়েছো তোমরা নাকি? অথবা দর্পণের মধ্যের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিন্দুকে আমরা বলবো প্রথম বিন্দুর প্রতিবিম্ব। এই বিন্দুটাকে বলবো এই বিন্দুটার প্রতিবিম্ব। তাহলে সংজ্ঞার মধ্যে দেখো লুকিয়ে আছে দুটো পার্ট। সংজ্ঞার মধ্যে দেখো তোমরা, বাচ্চা লোক, সংজ্ঞার মধ্যে দেখো বাচ্চা লোক, দুটো জিনিস লুকিয়ে আছে। দেখি, কোন বিন্দু উৎস থেকে আগত আলো রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি বাস্তবে কোনো বিন্দুতে মিলিত হয়, এটা এক ধরনের প্রতিবিম্ব। বাস্তবে যখন আলো রশ্মিগুলো মিলিত হবে তখন এক ধরনের প্রতিবিম্ব। বা দর্পণের মধ্যের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন আর একটা প্রতিবিম্ব। ঠিক আছে? দু ধরনের প্রতিবিম্ব, একটা কি বাস্তবে আলো রশ্মিগুলো মিলিত হচ্ছে, আর একটা তো মনে হচ্ছে বাস্তব মিলিত, এটা মিলিত হচ্ছে না, বাস্তবে মিলিত হচ্ছে না, এখানে দর্পণের মধ্যে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, এটা এখানে বাস্তবে মিলিত হচ্ছে না। এই যে কন্ডিশনটায় আলো রশ্মি বাস্তবে মিলিত হচ্ছে না, কোথায় মনে হচ্ছে কি যেন আলো রশ্মিগুলো কোথা থেকে আসছে? দর্পণের মধ্যে থেকে আসছে। যেমন আয়নায়, যেমন আয়নায় দেখো তোমরা, আয়না কি মনে হয়? আমাদের আয়নার মধ্যে থেকে আমাদের আলো আসছে মনে হয়, তাই না? তাহলে সংজ্ঞাও নিয়ে দেখতে পাচ্ছি প্রতিবিম্ব দুই প্রকার। কত প্রকার? প্রতিবিম্ব দুই প্রকার। লেখো প্রতিবিম্ব দুই প্রকার। সংজ্ঞা উঠে দেখতে পাচ্ছি প্রতিবিম্ব, প্রতিবিম্ব দুই প্রকার। প্রতিবিম্ব দুই প্রকার। প্রতিবিম্ব দুই প্রকার কি কি? এক নম্বর, বাচ্চা লোক, সদ্বিম্ব, যেটা আমি তোমাদের এক্ষুনি বুঝিয়েছি যদিও, বা রিয়েল ইমেজ, সদ্বিম্ব বা রিয়েল ইমেজ। দু নম্বর বাচ্চা লোক, অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল মানে আয়নার মধ্যে হচ্ছে এটা, বা দর্পণের মধ্যে গঠিত হচ্ছে। ভার্চুয়াল, অসদ্বিম্ব মানে কি? অসৎ, ভার্চুয়াল, দর্পণের মধ্যে গঠিত হচ্ছে, ভার্চুয়াল ইমেজ।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমার টপিকে ঢুকে গেছে অলরেডি। হ্যাঁ, প্রতিবিম্ব দুই প্রকার, সদ্বিম্ব আর অসদ্বিম্ব, রিয়েল ইমেজ, ভার্চুয়াল ইমেজ। সদ্বিম্ব কি? সদ্বিম্ব এখানেই হয়ে যাবে। হ্যাঁ, সদ্বিম্ব কি, সদ্বিম্ব বা রিয়েল ইমেজ কি? সদ্বিম্ব বা রিয়েল ইমেজ কি ছিল? এতদূর লিখে ফেলো, কতদূর লিখবে? সদ্বিম্ব বা রিয়েল ইমেজ কি এইটা লিখো। কোন বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি বাস্তবে কোনো বিন্দুতে মিলিত হয়, তখন সেই বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। এইটুকু জাস্ট লিখে ফেলো। লিখে ফেলো তোমরা। কি লিখবে? সদ্বিম্ব কি? যখন দুটো আলোক রশ্মি বাস্তবে মিলিত হচ্ছে। সদ্বিম্ব মানে যখন দুটো আলোক রশ্মি বাস্তবে মিলিত হচ্ছে, যখন এইটা, এই ছবিটা আবার রাখতে পারো এখানটা, ঠিক আছে? কোন বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি বাস্তবের কোনো বিন্দুতে মিলিত হয়, তখন সেই বিন্দুকে প্রথম বিন্দুর আমরা সদ্বিম্ব বলি। তখন সেই বিন্দুকে প্রথম বিন্দুর, ঠিক আছে? আমি ডট ডট বের করেছি, ঠিক আছে? বলছে 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 বাচ্চালো, ভালো করে শোনো, এবার ভালো করে শোনো তোমরা। বলছে সদ্বিম্ব, এখানটায় কিন্তু এখানে যে প্রতিবিম্ব গঠন হবে, বাচ্চা লোক দেখো, বড় দিকে দেখো, বাচ্চা লোক বড় দিকে দেখো, তোর বড় দিকে দেখো আমি কি বলছি। অ্যাকচুয়ালি এইটাই ছবি আঁকলাম, এই সদ্বিম্বর ছবি এইটা। তুমি এখানটা ছবিটা এখানে আঁকতে পারো। হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারছো কি বললি? কি বললাম? বলছে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ কোনো দর্পণ থেকে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি বাস্তবের কোনো বিন্দুতে মিলিত হয়, তখন সেই বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। বলছে এখানে যদি আমরা কোনো পর্দা রাখি, এবার এখানে যদি কোনো পর্দা রাখি, সদ্বিম্ব দেখতে হবে তো, এমনি এমনি মিলিত হয়ে গেলে দেখতেও হবে, প্রতিবিম্ব গঠন হবে না। এর আগে যদি একটা পর্দা রাখি, আমি পর্দা ফেলে দিই, পর্দা, যে কোনো পর্দা, সাদা পর্দা ইত্যাদি যদি ফেলে দিই, তাহলে যে বস্তু থেকে প্রতিবিম্ব আসছে, যে বিন্দু থেকে আলোক রশ্মিটা এসেছে, সেই বিন্দুর প্রতিবিম্ব এখানে দেখতে পাবো, মানে এ বিন্দুর প্রতিবিম্ব এখানে দেখা যাবো। যদি আমরা এইভাবে ফেলে দিই, এই বস্তুটাকে এখানে দেখবো, উল্টো দেখবো। এখানটা দেখো, এ বিন্দুর প্রতিবিম্ব কোন দিকে? এখানে, এখানে তো, তাহলে উল্টো হচ্ছে তো। এদিকে মুখটা কোন দিকে ছিল? উপরের দিকে, এখনো মুখটা কোন দিকে? উল্টো প্রতিবিম্ব হচ্ছে, ঠিক আছে? তাহলে একটা এখানে লিখে ফেলো, সদ্বিম্ব, সদ্বিম্ব দেখার জন্য কার প্রয়োজন হচ্ছে? এখানটায় পর্দার প্রয়োজন হয়, পর্দার প্রয়োজন। সদ্বিম্ব দেখার জন্য পর্দার প্রয়োজন হয়, পর্দার প্রয়োজন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাচ্চালো, সদ্বিম্ব দেখার জন্য কিসের প্রয়োজন হয়? পর্দার প্রয়োজন হয়। 2 নম্বর, আর কি লিখতে পারি আমরা? সদ্বিম্ব বস্তু সাপেক্ষে কিরকম হয়? উল্টো, অবশীর্ষ হয়। কি হয়? উল্টো হয়। সদ্বিম্ব, সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে অবশীর্ষ হয়, বস্তুর সাপেক্ষে উল্টো হয়। সাপেক্ষে অবশীর্ষ মানে উল্টো, ঠিক আছে? অবশীর্ষ, এটা একটা বৈশিষ্ট্য। সদ্বিম্বর বৈশিষ্ট্য কি এগুলো, ঠিক আছে? একটা কিছু বৈশিষ্ট্য বলে দিলাম। কি হয়? সদ্বিম্ব মাস্ট কি হবে? যখন দুটো আলোক রশ্মি বাস্তবে মিলিত হবে, ভাবে তোমরা, যখন দুটো আলোক রশ্মি বাস্তবে মিলিত হবে, তখন কি গঠিত হবে? কোন বিম্ব গঠিত হবে? সদ্বিম্ব। আর সদ্বিম্ব কি হয়? অবশীর্ষ। সদ্বিম্ব বস্তু সাপেক্ষে উল্টো হয়। আর এই বিম্ব দেখার জন্য কিসের প্রয়োজন হয়? পর্দার প্রয়োজন হয়। ব্যাস, সিম্পল। ভার্চুয়াল অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ কি? অসদ্বিম্ব, ভার্চুয়াল ইমেজ মানে বলছে, এবার কি লিখবে তোমরা? তোমরা কি লিখবে? অসদ্বিম্ব, যে কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি দর্পণের মধ্যের কোনো বিন্দু থেকে আসছে বলে, অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিন্দুকে, যদি দর্পণের কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, অসদ্বিম্ব কি বলবো? এটা বাস্তবে মিলিত হচ্ছে না। অসদ্বিম্ব মানে যখন আলোক রশ্মিগুলো মনে হচ্ছে যেন কোথা থেকে আসছে? দর্পণের মধ্যের কোনো বিন্দু থেকে আসছে। কি হবে আসছে স্যার? একটু পরে বলাচ্ছি, ছবি যখন আঁকবো বুঝতে পারবে। কি বলছি আমি? কোন বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি যখন প্রতিষ্ঠিত বা প্রতিফলিত হওয়ার পর
দর্পণের মধ্যের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিন্দুগুলিকে আমরা বলি অসৎবিম্ব। কি বললাম আরেকবার চলো, কি বললাম আমি? কোন বিন্দু উৎস থেকে আগত আলোর রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যখন দর্পণের মধ্যের কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন সেই বিন্দুকে আমরা বলি প্রথম বিন্দুর অসৎ বিম্ব। ঠিক আছে, লিখে ভালো এটা। তারপর যদি এত লিখলে যদি, তারপর লিখবে দর্পণের মধ্যে কোনো বিন্দু থেকে। ঠিক আছে, সংজ্ঞাটা লিখে ফেলো তোমরা, যা বললাম লিখে ফেলো। কি লিখবে? কোন বিন্দু উৎস থেকে আগত আলোরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি দর্পণের মধ্যে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। বলতে পারো এখানে আমি শর্টে লিখছি, এটা কি লিখছি শর্টে? এখানে প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলো দর্পণের মধ্যে মিলিত হয় অ্যাকচুয়ালি, বলতে পারো, তাই না? এখানে প্রতিসৃত বা প্রতিফলিত রশ্মিগুলি, আমি সহজে ছোট করে বলে দিচ্ছি তোমাদের, আমি এখানে খুব সহজে আমি মেন লাইনটা বলে দিচ্ছি, লিখে দিচ্ছি মেন লাইনটা। এখানে প্রতিসৃত বা প্রতিফলিত রশ্মিগুলি দর্পণের মধ্যে মিলিত হয়, দর্পণের মধ্যে মিলিত হয়। বাস্তবে না, দর্পণের মধ্যে মিলিত হয়। ঠিক আছে, 2 নম্বর, এই অসৎ বিম্ব তাহলে কোথায় গঠিত হয়? দর্পণের মধ্যে গঠিত হয়। অসৎ বিম্ব তাহলে গঠিত হয় কোথায়? দর্পণের মধ্যে। অসৎ বিম্ব দর্পণের মধ্যে গঠিত হয়। এর ফিল দিচ্ছি, দাঁড়াও। অসৎ বিম্ব গঠনের তোমাদের ফিল দিচ্ছি, অবশ্যই দিচ্ছি। গঠিত হয়, পর্দার প্রয়োজন হয় না, পর্দার প্রয়োজন হয় না। না, অসৎ বিম্ব গুলো মনে রাখবে। অসৎ বিম্বের বৈশিষ্ট্য কি? অসৎ বিম্ব সমশীর্ষ হয়। অসৎ বিম্ব কি হয়? বস্তুর সাপেক্ষে সোজা হয়। অসৎ বিম্ব সমশীর্ষ হয়। কি হয়? সমশীর্ষ হয়। ফিল দিচ্ছি, দাঁড়াও। অসৎ বিম্ব কি হয়? সমশীর্ষ হয়। এখানে আরেকটা পয়েন্ট দিতে পারো তোমরা, যে অসৎ বিম্ব লিখতে পারো তোমরা এখানটায়। অসৎ বিম্ব সমতল দর্পণে গঠিত হয়। কোথায়? সমতল দর্পণে গঠিত হয়, মানে আমাদের আয়নাগুলো। ঠিক আছে, দর্পণে যে আয়নাগুলো আমরা মুখ দেখি, ঠিক আছে, বুঝতে পেরেছো? দর্পণে গঠিত হয়। উল্টো দেখায় না, সোজা দেখায়? পার্শ্ব সরানো হয়। অসৎ বিম্ব কোথায় গঠিত হয়? সমতল দর্পণে। আর এখানে এটা লিখতে পারো, এখানে আরেকটা পয়েন্ট যোগ করতে পারো তোমরা, 3 নম্বর পয়েন্ট এখানে যোগ করতে পারো। কোনটার ক্ষেত্রে? আগেটার ক্ষেত্রে কি? সৎবিম্ব গোলীয় দর্পণে গঠিত হয়। কোথায়? সৎবিম্ব গোলীয় দর্পণে গঠিত হয়। সৎবিম্ব গোলীয় দর্পণে গঠিত হয়। মুছে দাও তোমরা, মুছে ফেলো, তুলে ফেলো তোমরা, মুছে দেবো আমি। এবার চিত্র আঁকবো। এবার আমরা চিত্র আঁকবো। এবার তোমরা হেডিং করো বস্তুর প্রতিবিম্ব গঠন। প্রতিবিম্ব গঠন করো। বস্তুর প্রতিবিম্ব গঠন। তাই বস্তুর প্রতিবিম্ব গঠন। বস্তুর কি প্রতিবিম্ব গঠন করব বলছে। বস্তুর প্রতিবিম্ব গঠন করার জন্য 2 ধরনের দর্পণ ব্যবহার করা হয়।
দর্পণ লাগে, কি লাগে? বস্তুর প্রতিবিম্ব গঠন লাগে, দর্পণ ব্যবহার করা হয়। একটা কি সমতল দর্পণ, দর্পণ দুই ধরনের হয়, কি দর্পণ? সমতল দর্পণ, আর একটা হচ্ছে গোলীয় দর্পণে আবার দুটো ভাগ আছে, এগুলো পড়া হবে একটু পরে। হ্যাঁ, অবতল আর উত্তল দুটো ভাগ আছে, সমতল দর্পণ আর গোলীয় দর্পণ। বলছে সমতল দর্পণে গঠিত হয় কি বিম্ব? অসৎ বিম্ব, বলেছি তো, সমতল দর্পণে গঠিত হয় অসৎ বিম্ব। বা চলো রেডি, ক্লিয়ার। আর গোলীয় দর্পণ গঠিত হয় সৎ বিম্ব, অসৎ বিম্ব হয় কম পজিশনে হয়, ঠিক আছে, অসৎ বিম্ব হয় গোলীয় দর্পণে, কোনো সমস্যা নেই। বলছে এবারে আমরা প্রথমে ছবি আঁকবো সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন। কি কোনটা করবো আমরা? সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন। অসৎ বিম্ব গঠন করবো আমরা প্রথমে। হ্যাঁ, অসৎ বিম্বর ফিল্ডটা নিই, এবার সৎ বিম্ব নিয়েছি মোটামুটি, আরো নেওয়া হবে। সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন, সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন। সমতল দর্পণ মানে কোনটা? মায়না, আয়না, আমাদের আয়না, তাই তো। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব বস্তুর প্রতিবিম্ব গঠন। ওকে ওকে, আমি এখানে আঁকছি, কোথায় আঁকছি? এখানে আঁকছি নাকি? সমতল দর্পণ আমরা কেমন, সমতল দর্পণ দেখতে কেমন হয়? সোজা এরকম টাইপের হয়। হ্যাঁ, এই হয়তো দেখতে পাচ্ছ বাচ্চা লোক? রেডি বাচ্চা লোক? ভালো করে দেখো ছবিটা। সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কিভাবে আমরা গঠন করবো বাচ্চা লোক, ভালো করে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা কাঁচ, সমতল দর্পণ তৈরি করা হয় কিভাবে? একটা কাঁচের নিচে কি দিতে হয়? এক পাশে কি দিতে হয়? কাঁচকে দর্পণ বানাবো কি করে আমরা, বলো? কাঁচের তৈরি হয়তো পিচবোর্ড দিয়ে দিতে হবে পিছনে, পিচবোর্ড দিয়ে দিলে তো পিচবোর্ড দেখা যাবে। বলা আছে এখানে যদি কাঁচ নেওয়া হলো, কাঁচের নিচে পিস ওই পারে কি আমি যদি কাঁচের, তোমরা বলছো কি, তোমরা কি বলছো? এই কাঁচটার পিছনে একটা পিচবোর্ড কাঁটা দিয়ে এঁটে দিতে হবে, তাই তো? হবে না তো, সে কাঠ দেখা যাবে, কাঠ দেখা যাবে বা পিচবোর্ডটা দেখা যাবে, তাই না? বলছি তার আগে একটা প্রলেপ দিতে হয়, কি দিতে হয়? তার একটা প্রলেপ দিতে হয় এখানটা, হ্যাঁ, তারপর কাঠ দিতে হয়। প্রলেপ দিতে হয়, কি প্রলেপটা বলছি আমি, ধরো বলছে এর প্রলেপ দিতে হয়, প্রলেপ দিতে বলছি আমি। বলছে সিলভার আর রেড অক্সাইডের প্রলেপ দেওয়া হয়, সিলভার আর রেড অক্সাইডের প্রলেপ দেওয়া হয়। হ্যাঁ, সবাই না, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এখানটায়, এখানে দাগ দেবো একটা, কি দাও? দাগ দাও, ঠিক আছে, দাগ দিলাম আমি। দাগ দিলাম, ভালো করে দেখো। বলছে এই আয়নার সামনে সমতল দর্পণ, এখানে অস্বচ্ছ করা আছে, তার আলো পড়বে কোন দিকে? আলো পড়বে কোন দিকে? সামনে পড়বে, এখানে এই পারে পড়বে নাকি? এবার তো অস্বচ্ছ করা, এইবারে কি আর প্রতিবিম্ব গঠিত হবে? তাহলে এই বস্তু রাখতে হবে কোথায়? সামনে, সামনে রাখো, তাহলে বস্তুকে রাখো, বস্তুকে রাখলাম আমি এখানে, কোথায়? সমদ্বীপকে এখানে রাখলাম, সমদ্বীপকে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, রাখালে ভালো করে দেখো, ভালো করে দেখো, ছবিকে ঠিকঠাক আঁকতে পারছিস তো? তাহলে সামনে বসবি তুই। দেখো যখন আয়না, তুমি যখন, কেউ যখন দাঁড়িয়ে থাকে তার চারপাশ দিয়ে আলো ছড়ায়, মানে এখানে বস্তু আছে, হ্যাঁ, সে যদি যে আলো বিক্রি করছে কোন দিকে? সব দিকে। কোন দিকে আলো বিক্রি করছে? সব দিকে। হ্যাঁ, একটা বস্তু থেকে আলো সব দিকে ছড়িয়ে পড়ে, সব অংশ থেকে। আমি এত অংশ, আমি এদিকে আলো ফেলবো না, এদিকে আলোগুলো যেদিকে যাচ্ছে, এদিকে যে আলোগুলো যাচ্ছে, এদিকে যে আলোগুলো যাচ্ছে, এদিকে যে আলো যাচ্ছে, এদিকে যে আলো যাচ্ছে, সেগুলো আমি আঁকবো না। কি দরকার আমার আঁকা? আমাকে কোন আলো আঁকতে হবে? যেটা আয়নার দিকে যাচ্ছে, যে আলোটা আয়না দেখাচ্ছে। একবার এক কাজ করো, প্রথমে এই এ বিন্দু থেকে, প্রথমে কি বলো আমি, এই এ বিন্দু থেকে আলোকে আয়নার উপরে প্রথমে লম্বভাবে ফেলো। কেমন ফেলো? লম্বভাবে ফেললাম, ঠিক আছে। লম্বভাবে ফেললে কি হবে বলতো? কেন ফিরে আসবে? আমরা যে এখানে কত ডিগ্রি কোণে পড়েছে আলো? 90 ডিগ্রি। মানে এখানে আপতন কোণ কত? 0। তাহলে এখানে 90 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ কত হবে? তাহলে আলো কি যে পথে যাচ্ছিল সেই পথে
সেটা ফিরে আসবে তো নাকি? ছুঁয়ে এলো, আটা ফেললাম আলো, কিরকম আটা আলো ফেললাম কিরকম, এই কোন করে ফেললাম কেমন এরকম, এই পড়লো এখানটা, এখানে এটা কি আপাতত বিন্দু, তাহলে এখানে আগে টানতে হবে কি আমাকে, লম্ব টানতে হবে, অবিলম্ব, এই অবিলম্ব, যেখানে আলো পড়বে এটা তল, এটা তল, এখানে আলো পড়ছে তাহলে এখান থেকে লম্ব টানবো, এটা তাহলে আই, এটা এখন কি, এটা এখন কি আই আপাতন কোণ, তাহলে আই সমান কি হতে হবে, মানে যে এখানে যে বেরোবে এটা এখান থেকে বেরোবে, আই সমান কত হয়ে বেরোবে আর, দুটো সমান আছে দেখ, ঠিক আছে, আছে তো, হ্যাঁ, তাহলে এরকম বেরোবে, কেমন বেরোবে, এই বেরোলো, আই সমান কি হয়ে বেরোলো আর হয়ে বেরোলো, এটা আর, তাহলে দেখো এখানটায়, তাহলে এ বিন্দু থেকে দুটো আলো রশ্মি ফেলেছিলাম, ভালো করে দেখো, কোন বিন্দু থেকে, তোমার সমদ্বীপের মাথার থেকে দুটো আলো ফেলে গেছিলাম, আমরা এত আলো ফেলবো না, কটা আলো ফেলবো, একটা বিন্দু থেকে দুটো, একটা বিন্দু থেকে দুটো আলো ফেলবো, তাহলে এখানে আলো ফেলেছিলাম এরকম, এই বিন্দু থেকে একটা এরকম ফেলেছিলাম লম্বভাবে, বেরিয়ে গেছে এরকম, তখন এইটা প্রতিফলিত রশ্মি, আটা ফেলেছিলাম কিরকম কোন করে, কেমন গেছে এরকম, তাহলে এখানে দুটো প্রতিফলিত রশ্মি কেমন যাচ্ছে দেখো, এখানে দুটো প্রতিফলিত রশ্মি কেমন যাচ্ছে, এরকম বেরিয়ে যাচ্ছে না, দুটো এই যে একটা প্রতিফলিত রশ্মি এরকম এদিকে যাচ্ছে, এই দুটো প্রতিফলিত রশ্মি কেমন যাচ্ছে, এদিকে এই দুটো রশ্মি কখন মিলবে, মিলবে, তাহলে প্রতিবিম্ব গঠিত হবে না, হবে হবে প্রতিবিম্ব গঠিত হবে, কি করতে হবে, এই প্রতিফলিত রশ্মিগুলোকে কি করো, এই প্রতিফলিত রশ্মিগুলোকে কি করো, পিছন দিকে টানো, এইটা কি প্রতিফলিত রশ্মি তো, পিছনের দিকে টানো, ডট ডট দিয়ে, ডট ডট দিয়ে, হ্যাঁ পিছনে টানলাম পিছনের দিকে, ঠিক আছে, ঠিক আছে, তোমরা আঁকার আগে এখানে দাগ দিয়ে দেবে, অ্যাকচুয়ালি এখান থেকে যত দূরত্ব হয় প্রতিবিম্ব সেই দূরত্ব হবে, এই জন্য আমি এখানে বি দাগ দেখিয়ে দিয়েছি, কতটা দাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে, ঠিক আছে, এখানে বুদ্ধিমান বুদ্ধি করে কাজ করা দরকার, হ্যাঁ, আর এটা যখন টানবে, এটা যখন টানবে এই রশ্মিটা দেখবে এই সোজাসুজি আছে কিনা, হ্যাঁ, এবার দেখো এই প্রতিফলিত রশ্মিটা, আবার এই প্রতিফলিত রশ্মি পিছন দিকে টানলাম আমি, এই প্রতিফলিত রশ্মিটাকে পিছন দিকে টানলাম আয়নার মধ্যে, আর এই প্রতিফলিত রশ্মিটাকেও আমি কি করলাম আয়নার মধ্যে টানলাম, তাহলে এই দুটো প্রতিফলিত রশ্মি যেই আমি পিছন দিকে টানলাম, আয়নার মধ্যে একটা বিদ্যুতে কি হয়েছে, আয়নার মধ্যে একটা বিদ্যুতে কি হয়েছে, মিলিত হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এ বিন্দুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এখানটা এ ড্যাশ, তারপর এর উপর লম্ব টানো, কি টানো, লম্ব, এ ড্যাশ, তাহলে এটা কত হয়ে যাবে, বি ড্যাশ, বোঝা গেছে, অবশ্যই এইটা যা হবে এইটা তা হবে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব যা হবে, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব একই হবে, ঠিক আছে, মানে এটাকে বস্তুর অবস্থানকে ইউ দ্বারা প্রকাশ করতে পারো, আর প্রতিবিম্বের অবস্থানকে ভি দ্বারা প্রকাশ করতে পারো, এইটা হচ্ছে ছবি, এইটা হচ্ছে দেখো এখানে তাহলে অসৎ বিম্বের সঙ্গে কি পড়ছিলাম, কি পড়ছিলাম সঙ্গে, এবার ভাবে এবার ফিল করো অসৎ বিম্বের সংজ্ঞাটা কি বলছিলাম, যে কোনো বিন্দু উৎস মানে তোর মাথা, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোর রশ্মি গুচ্ছ দর্পণ থেকে প্রতিফলিত প্রতিষ্ঠিত হওয়ার পর, যদি দর্পণের মধ্যে কোনো বিন্দুগুলো থেকে আসছে অপসৃত হচ্ছে বলে বলা, দর্পণের মধ্যে দেখো এই দুটো রশ্মিকে যদি এখানে কেউ চোখ দিয়ে দেখে কি দেখবে, এই দুটো রশ্মি কোথা থেকে আসছে দেখবে, এখানে আসছে দেখবে, এখান থেকে দেখবে, আমাদের চোখ কি দেখবে, সোজা দেখবে, এই যদি এখানে তাকায় এখান থেকে চোখ দিয়ে দেখে কি দেখবে, এই আলো রশ্মিটা কোথায় আসছে, বা এখান থেকে চোখ দিয়ে দেখে এই রশ্মিটা কোথা থেকে আসছে, এই বিন্দু থেকে আসছে, দর্পণের মধ্যে এই বিন্দু থেকে আসছে, এখান থেকে কে দেখবে কোথা থেকে আসছে, এই বিন্দু থেকে আসছে দেখবে, ঠিক আছে, এই বলছে দর্পণের মধ্যে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, দর্পণের মধ্যে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে বলা হচ্ছে, এই বিন্দুটাকে বলা হচ্ছে কি, এই বিন্দুর প্রতিবিম্ব, এই বিন্দুকে বলা হচ্ছে এই বিন্দুর প্রতিবিম্ব, এটা ভালো করে রাখবে ছবি, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব রাখবে, আমি এগুলো এইটের বাচ্চাদের শিখিয়ে দিয়েছি, আমি চাপ নেই তোমাদের, এইটের বাচ্চাদের শেখানো হয়েছে এগুলো, আমার তোমাদের ক্লাস 10 একবার বলে দিলাম আমি, আগে এখানে তুমি দাগ দিয়ে নাও, এখানে দাগ দিয়ে কতটা সমান হচ্ছে দেখো, ঠিক আছে, কি বলছি এখানে এই দূরত্ব মোটামুটি দেখে নাও কতটা আছে, ঠিকঠাক আছে কিনা, তাহলে এখানটা দেখতে পাচ্ছি আমরা সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি হয়, আয়নার মধ্যে গঠিত হয়, কোথায় গঠিত হচ্ছে, আয়নার মধ্যে অসৎ বিম্ব গঠিত হয়, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, প্রতিবিম্ব
প্রতিবিম্বের বৈশিষ্ট্য করে দেয় একবার এখানে। হ্যাঁ, একটু ছবিটা আঁকলাম, তার বৈশিষ্ট্য করে দেয় এবার। বৈশিষ্ট্য পড়ে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি এখানে পড়তে পারে তোমাদের। কি 1 নম্বর বৈশিষ্ট্য কি দেখতে পাচ্ছি আমরা? 1 নম্বর বৈশিষ্ট্য কি পাচ্ছি দেখতে? প্রতিবিম্বটা কেমন? অসৎ বিম্ব। কি বিম্ব? প্রতিবিম্বটা কেমন? অসৎ বিম্ব হচ্ছে অসৎ বিম্ব। প্রতিবিম্বটা কেমন? অসৎ বিম্ব। অসৎ বিম্ব আর কেমন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা? সম শীর্ষ। বস্তুর অবস্থান, দর্পণ থেকে বস্তুর অবস্থান ইউ, দর্পণ থেকে ভি। ভি ভি কোথায়? আরে বি তো এবি মানুষটা এবি। কি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য এখান থেকে কি পড়তে পারে তোমাদের? এখান থেকে পড়তে পারে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হয়? অসৎ হয়, সমশীর্ষ হয়। 2 নম্বর। আর কি হয়? বস্তুর উচ্চতা যা হয়, বস্তুর উচ্চতা এইচ ও সমান প্রতিবিম্বের উচ্চতা। কার উচ্চতা? প্রতিবিম্বের উচ্চতা। মানে বস্তু তোমার উচ্চতা যতটা, তোমার প্রতিবিম্বের উচ্চতা ততটা হবে। ঠিক আছে, তোমার উচ্চতা যতটা, তোমার প্রতিবিম্বের উচ্চতা তত হবে। কোথায়? আয়নার মধ্যে। আয়নার মধ্যে। 2 নম্বর। 3 নম্বর। দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দর্পণ থেকে বস্তুর দূরত্ব ডি ও সমান দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব। ডি আই। ঠিক আছে। 4 নম্বর আরো বৈশিষ্ট্য আছে তোমাদের। বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয়। বস্তুর পার্শ্বীয় পরিবর্তন হয়। বস্তুর কি হয়? পার্শ্বীয় পরিবর্তন হয়। ভালো করে দেখো, ভালো করে দেখো। বস্তুর উচ্চতা যা হবে, প্রতিবিম্বের উচ্চতাও কি হবে? তাই হবে। ঠিক আছে। আর বস্তুর কি হবে? পার্শ্বীয় পরিবর্তন হবে। এবার লেখো তোমরা বাচ্চা লোক। আচ্ছা লিখতো ম্যাগনিফিকেশন। পার্শ্ব কি বলছো ওটাকে? পার্শ্ব পরিবর্তন না, তোমরা লেখো এখানটায় কি লিখবে? তোমরা লেখো রৈখিক বিবর্ধন কি জিনিস? কি লিখে দাও এখানে, শিখে নাও। রৈখিক বিবর্ধন কি? রৈখিক বিবর্ধন, ম্যাগনিফিকেশন। রৈখিক বিবর্ধন বা এরপর তোমাদের টপিক রৈখিক বিবর্ধন বা ম্যাগনিফিকেশন কি জিনিস? রৈখিক বিবর্ধন বা ম্যাগনিফিকেশন এম সমান হয় প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। ঠিক আছে। এম সমান হবে এইচ আই বাই এইচ ও। মনে রাখবে এটা। রৈখিক বিবর্ধনের সূত্র কি? এইচ আই বাই এইচ ও, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তাহলে রৈখিক বিবর্ধন কাকে বলে কি লিখবে তোমরা? রৈখিক বিবর্ধনের যদি সংজ্ঞা পড়ে কি লিখবে? কোন দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের উচ্চতা কোন, লেখো তোমরা সবাই আগে সংজ্ঞাটা লেখো। রৈখিক বিবর্ধনের সংজ্ঞা লেখো তোমরা। রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা লেখো তোমরা সবাই আগে। রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা লেখো। কি লিখবে? রৈখিক বিবর্ধন যে কোন দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের উচ্চতা ও বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলা হয়। এখান থেকে প্রশ্ন দিচ্ছি, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? প্রশ্ন লেখো। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? প্রশ্ন লেখো তোমরা। এখানটায় একটা প্রশ্ন লিখছি আমি। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? এখানে লিখছি আমি, নিচে লিখছি কি প্রশ্নটা? সমতল দর্পণ দ্বারা গঠিত
প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? রৈখিক বিবর্ধন কত? কত হবে? 1। কত হবে? উত্তর কত হবে? 1। সাবাস। কেন 1 হচ্ছে বলো? ম্যাগনিফিকেশন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? রৈখিক বিবর্ধন মানে কি? প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা সমতল দর্পণে দেখেছি আমরা, বস্তুর উচ্চতা যা হয় প্রতিবিম্বের উচ্চতাও তাই হয়। যদি বস্তুর উচ্চতা যদি 5 সেমি হয়, প্রতিবিম্বের উচ্চতাও কত হবে? মানে 5/5 কত হয়? 1। তাহলে সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? 1 মনে রাখবো। 1। ভালো প্রশ্ন এটা। সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত? 1। 8 প্রশ্ন লিখো। 8 প্রশ্ন লিখ। 8 প্রশ্ন লিখ। 8 প্রশ্ন লিখ। 8 প্রশ্ন লিখ। কি প্রশ্নটা? রৈখিক বিবর্ধনের একক কি? রৈখিক বিবর্ধনের একক ও মাত্রা লেখো। রৈখিক বিবর্ধনের একক ও মাত্রা লেখো। রৈখিক বিবর্ধনের একক ও মাত্রা লেখো। 8 প্রশ্ন লিখলাম আমি তোমাদের এখানটায়। রৈখিক বিবর্ধনের একক ও মাত্রা লেখো। রৈখিক বিবর্ধনের একক ও মাত্রা কি হবে? একক নেই। এটা কি একক বিহীন রাশি? কেন একক নেই বলতো? দুটোই উচ্চতা 5 সেমি বাই 5 সেমি। একক কেটে কাটাকাটি হয়ে যাচ্ছে, তো 5 সেমি বাই 5 সেমি। একক বিহীন রাশি ও মাত্রা বিহীন রাশি। এর কোনো মাত্রাও নেই, এককও নেই, মাত্রাও নেই। একক বিহীন ও মাত্রা বিহীন রাশি। ঠিক আছে? তাহলে রৈখিক বিবর্ধনের একক কি হয়? রৈখিক বিবর্ধন মানে কি বললাম বাচ্চা লোক? যে বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। ঠিক আছে? সমতল দর্পণের ক্ষেত্রে রৈখিক বিবর্ধনের মান কত হয়? 1। রৈখিক বিবর্ধনের একক কি? এর একক নেই, একক বিহীন রাশি। মাত্রা নেই, মাত্রাহীন রাশি। ক্লিয়ার? তোমরা ক্লিয়ার? লিখে ফেলো, ঝটঝট লিখে ফেলো। এবার লেখো তোমরা বাচ্চা লোক। তা হ্যালো 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 বাচ্চারা, তো আমরা ক্লাস 10 শুরু করে দিয়েছি। আজকে আমরা ক্লাস 10 এর দ্বিতীয় ক্লাস করছি। তাহলে তোমরা ভালো, আশা করছি তোমরা মন দিয়ে ক্লাস করছো, বুঝতে পারছো। আমাদের ব্যাচের নাম কি? অগ্নি ব্যাচ। অগ্নি ব্যাচ, লাইট অগ্নি। আমি অনেক নামটা ভেবেছিলাম, ঠিক আছে, কি নাম দেওয়া যায় তোমাদের অনলাইন ব্যাচের একটা নাম দেওয়া যায়, ঠিক আছে, ভেবেছিলাম আমি তোমাদের জন্য। লাস্টে মাথায় এলো কি? অগ্নি। অগ্নি ব্যাচ। পরের বছর অগ্নি 2.0 দিয়ে দেবো, ঠিক আছে? অগ্নি 2, সেইটাই তোমাদের জন্য শুধুমাত্র বাচ্চা লোক। তোমাদের অনলাইনে, তোমাদের আমাদের ফেসবুকে সাবস্ক্রাইবার যারা, সরি ইউটিউবে যারা সাবস্ক্রাইবার, তাদের জন্য তোমাদের এই ব্যাচটা, তোমাদের এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এই জন্য তোমাদের জন্য নামটা দেওয়া হয়েছে, ব্যাচটার নাম। তোমরা তো যাতা না সব জায়গায়, ফাউ জায়গায় পড়ো না, এখানে পড়ো। এই ব্যাচের কোন ব্যাচে পড়ো তোমরা? আজ থেকে বলবে তোমরা কোন ব্যাচে পড়ো। অগ্নি ব্যাচের ছাত্র তোমরা অগ্নি ব্যাচের ছাত্র, ঠিক আছে? অগ্নি, আমাদের ব্যাচের নাম কি? অগ্নি। অগ্নি মানে কি? আগুন। ঠিক আছে, কি লিখলো আমরা? আলোর প্রতিফলনের চ্যুতিকোণ। আলোর প্রতিফলনের চ্যুতিকোণ, হেডিং করো, আলোর প্রতিফলনের চ্যুতিকোণ। ঠিক আছে? আলোর প্রতিফলনের চ্যুতিকোণ। আলোর প্রতিফলনের চ্যুতিকোণ। আলোর প্রতিফলনের চ্যুতিকোণ যে জিনিস, আলোর প্রতিফলনের চ্যুতিকোণ দেখো, দেখো আলো ছবি দেখো, বেরিয়ে যাবে, উত্তরে চলে আসবে। হ্যাঁ, এই আলো পড়লো, মাধ্যমের পর আলো পড়লো, তাই তো? কেমন যাবে? যাওয়া উচিত ছিল কেমন? সোজা যাওয়া উচিত ছিল। আমি প্রতিফলনের বলছি, আলো প্রতিফলন দেখো না তো, আমি প্রতিফলন পড়াচ্ছি না তো, এখন প্রতিফলন বলছি। প্রতিফলনের চ্যুতিকোণ ভালো করে বোঝার চেষ্টা করো। প্রতিফলনের চ্যুতিকোণ আছে। আলোর কার প্রতিফলনের? প্রতিফলনের চ্যুতিকোণ এটা।
তাহলে এখানটা পড়লো আলো, এটা আপাতন বিন্দু, এটা কি অবিলম্ব টানতে হয় এন, এটা এ ও, তাই তো। প্রতিফলন কিন্তু যাওয়া উচিত ছিল কেমন, আলোর রশ্মিটা যদি মাধ্যম না থাকতো কেমন যেত, সোজা যেত, তার নিজের পথে যেত। যদি এখানটা কোনো মাধ্যম না থাকতো, কাঁচ ফাঁচ না থাকতো, কি হতো, আলোর রশ্মিটা এই পড়তো, সোজা বেরিয়ে যেত এরকম। তাহলে এটাকে বলা হচ্ছে আলোর প্রকৃত পথ। কি বল, প্রকৃত গতিপথ, প্রকৃত গতিপথ। কিন্তু যাচ্ছে কোন দিকে, এখানে পড়ার পথ তো যাচ্ছে, এইটা প্রকৃত এই পথে যে যাচ্ছে না, যাচ্ছে কিরকম এই তাহলে এইটা যদি প্রকৃত পথ হয় তাহলে আলটিমেট যাচ্ছে কিরকম, এইরকম। যাওয়া উচিত ছিল কিরকম, এইরকম, তা সেটাকে বলা হচ্ছে প্রকৃত গতিপথ। কিন্তু যাচ্ছে কিরকম, এরকম। এটা কি অন্তিম গতিপথ বা প্রতিফলিত রশ্মি। এটা কি বলা হচ্ছে, অন্তিম পথ বা প্রতিফলিত রশ্মি, অন্তিম পথ বা প্রতিফলিত রশ্মি, অন্তিম পথ বা প্রতিফলিত। ভালো করে বোঝো, আমি আলো যাওয়া উচিত ছিল এই পথ দিয়ে, এটা প্রকৃত প্রতিপথ, কিন্তু যাচ্ছে কিরকম শেষে, এরকম। এটা অন্তিম প্রতিপথ বা প্রতিফলিত রশ্মি। যাওয়া উচিত ছিল, মাধ্যম না থাকলে কেমন যেত, আলো সোজা যেত, এটাকে বলা হচ্ছে আলোর প্রকৃত গতিপথ। কিন্তু মাধ্যম থাকার জন্য কেমন যাচ্ছে, এরকম। তাহলে এটা কি অন্তিম পথ। এর মাঝের যে কোণটা সেটাকে বলা হচ্ছে ডেল্টা, চ্যুতি কোণ। তাহলে সংজ্ঞাটা কি লিখবো আমরা এবার, বলছি আলোর প্রতিফলনের সময় আলোর প্রকৃত গতিপথ ও অন্তিম গতিপথের মধ্যবর্তী কোণকে আমরা বলি, কি বলি, চ্যুতি কোণ, তাই তো। চ্যুতি কোণ সমান লিখতে পারি কি, চ্যুতি কোণ কমা ডেল্টা সমান, চ্যুতি কোণ ডেল্টা সমান কি হয়, এই চ্যুতি কোণ, এই কোণটা কি করে বের করবো বলো, এই কোণটা কি করে বের করবো, ছবি দেখে দেখো, এই কোণটা কি করে বের করবো আমরা, বলছি এই কোণটা কত, এই কোণটা বের করতে হবে আমাকে, কি করে বের করবো, পুরো কোণটা কত, কত কত, আর এটা কত, এটা তো আই, এটা কি আর পুরোটা কত 180, পুরোটা দেখো, পুরোটা 180 না, পুরোটা 180 তো, পুরোটা 180, 180 পুরোটা। আমাকে এই কোণ চাই, কোনটা, তাহলে এই কি হতো, এই কোণ দুটো কোণ কি করবো আমি, তাহলে এই আমার পুরো কোণটা 180, আমার চাই এই কোণটা, তাহলে পুরো কোণটা থেকে মানে 180 থেকে এই দুটো কোণ কি করতে হবে, যোগ বিয়োগ করে দিতে হবে। কি পুরোটা কোণ কত, কোণ 180 ডিগ্রি, বের করতে হবে কোনটা, এইটা। তাহলে আমাকে বাদ দিতে হবে কোন দুটো, আই প্লাস আর বাদ দিতে হবে, 180 মাইনাস আই প্লাস, 180 মাইনাস আই প্লাস আর, আমাকে বের করতে হবে এই কোনটা, তো পুরোটা তো 180, এইটা বের করতে হবে। এটা পাবো কি করে, এই 180 থেকে পুরোটা থেকে আমাকে এই দুটো কোণ কি করতে হবে, বাদ দিতে হবে, আই প্লাস আর, ডেল্টা আই সমান 180 মাইনাস, আবার আই সমান কি হয়, আর হয় 2i লিখতে পারো, 2r লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, 2i লিখতে পারো, আবার 2r লিখতে পারো। একটা অঙ্ক কর, এখান থেকে একটা অঙ্ক করো, দুটো অঙ্ক করে রাখো, দেখি দিও, দুটো অঙ্ক করে রাখো। প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ 30 ডিগ্রি হলে, প্রতিফলন কোণ 30 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত, চ্যুতি কোণ কত বের করবে। 2 নম্বর প্রশ্ন, চ্যুতি কোণ, অঙ্ক দুটো করো, বলছে প্রতিফলন কোণ 30 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত, আর চ্যুতি কোণ বলছে, চ্যুতি কোণ 70 ডিগ্রি হলে আপাতন কোণ কত, চ্যুতি কোণ হলে আপাতন কোণ কত, এই দুটো অঙ্ক করো তোমরা। প্রতিফলন কোণ 30 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত, আর চ্যুতি কোণ 170 ডিগ্রি হলে, শুধু 70 ডিগ্রি হলে, সরি 170 ডিগ্রি হলে, শুধু 70 ডিগ্রি হলে আপাতন কোণ কত। প্রতিফলন কোণ 30 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত, প্রতিফলন কোণ 30 ডিগ্রি হলে চ্যুতি কোণ কত, সূত্র কি, চ্যুতি কোণের সূত্র কি, চ্যুতি কোণ সমান 180 মাইনাস 2i বা 2r, 2i বাই 2r, 2r বাই বা 2r, তাই তো। ডেল্টা সমান কত হবে, 180, তাহলে প্রতিফলন কোণ দেওয়া আছে তো 30 ডিগ্রি, মানে 2 ইন্টু কত, আর কত তো আছে 30,
তাহলে ডেল্টা সমান কত হবে 180 মাইনাস 60, মানে ডেল্টা সমান কত 120 ডিগ্রি। তারপরটা দেখো চ্যুতিকোণ তো আছে এখানে কত 70 ডিগ্রি, চ্যুতিকোণ কত আছে 70 ডিগ্রি। সূত্র কি চ্যুতিকোণ সমান কি 180 মাইনাস 2i, ঠিক আছে। তাহলে এখানে 70 ডিগ্রি দেওয়া আছে চ্যুতিকোণ, চ্যুতিকোণ দেওয়া আছে কত 70 ডিগ্রি, তাহলে 180 মাইনাস কত 2i হবে, তাহলে 2i সমান কত হবে 180, এটা চলে আসবে হ্যাঁ 180 মাইনাস 70, এটা কত হচ্ছে তাহলে 110, তাই তো। তাহলে আই সমান কত হলো 55 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করলে কত 110 কে 2 দিয়ে ভাগ করলে 55 ডিগ্রি। সাবাস সাবাস বেটা। হয়েছে, বুঝে দেবো, হ্যাঁ বুঝে দেবো, শুভ বুঝে দিচ্ছি। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা অঙ্ক দুটো বুঝতে পেরেছো, ব্যাস ভালো জিনিস শেখাচ্ছি। দেখো দেখো দর্পণের গতি, কি বলছি আমি, দর্পণের গতি। আচ্ছা ঠিক আছে, আগে আগে বলে দিই আমি, হ্যাঁ। আচ্ছা এই দর্পণ আছে তোমার এক সামনে, এটা কি দেখছি দর্পণ, আয়না, হ্যাঁ সমতল দর্পণ, ঠিক আছে সমতল দর্পণ তো, ঠিক আছে। এখানে একটা লোকজন দাঁড়িয়ে আছে, একজন লোক দাঁড়িয়ে আছে এখানটা। আচ্ছা একটা প্রশ্ন বলো, এক ব্যক্তি দর্পণ থেকে 5 সেমি দূরে আছে, একজন ব্যক্তি দর্পণ থেকে সমতল দর্পণ থেকে 5 সেমি দূরে আছে, বস্তুটি থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে 10 সেমি, ঠিক আছে। কি বলছি আমি, বুঝতে পেরেছো, দ্বিগুণ হবে, ঠিক আছে। কি বললাম আমি, কোন ব্যক্তি দর্পণের সামনে 5 সেমি দূরে দাঁড়িয়ে আছে, তাহলে বস্তু থেকে দর্পণের দূরত্ব কত হবে, সরি বস্তু থেকে কার দূরত্ব বলছি আমি, প্রতিবিম্বের দূরত্ব কত হবে 10 সেমি, 10 সেমি হবে এটা। তাহলে প্রশ্ন লিখে লাভ নেই। যদি বলে দর্পণ থেকে বস্তু দূরত্ব 5 সেমি হলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত 5 সেমি, ঠিক আছে ক্লিয়ার। এবার বলা হচ্ছে মনে করো দর্পণ তোমার দিকে এগিয়ে আসছে, x মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে, এইটাই করে নিচ্ছে এগুলো, ঠিক আছে। এগুলো 10 এ শর্ট প্রশ্ন আছে, আপনি জানি বলছে দর্পণ তোমার দিকে কত বেগে এগিয়ে আসছে x মিটার পার সেকেন্ড বেগে আসছে, তাহলে প্রতিবিম্ব তোমার দিকে এগিয়ে আসবে তো, প্রতিবিম্ব আগে এগিয়ে আসবে তো নাকি, দর্পণ যদি তোমার দিকে এগিয়ে আসে প্রতিবিম্ব তোমার দিকে এগিয়ে আসবে, তাহলে প্রতিবিম্ব কত বেগে এগিয়ে আসবে না, y মানে কত, আমার মানটা ধরলাম কত, y এর মান কত, বলছে দর্পণ তোমার দিকে x মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে, মনে করো 1 সেকেন্ডে আসছে x মিটার, তাহলে প্রতিবিম্ব কত আসবে, মনে করো এখানটা আমি আবার রাখছি, হ্যাঁ দর্পণটা মনে করো এই বস্তু ছিল ab, তাই তো, ভালো করে দেখো ab ছিল তো, দর্পণটা x মিটার কোথায় এগিয়ে এসছে, মনে করো এখানে চলে এসেছে দর্পণটা, এখানে কোথায় এসছে x এসছে নাকি, x এসছে নাকি রে বাবু। ধরো এই দূরত্বটা কত ছিল, এই দূরত্বটা কত d, এটাও, তাহলে এটাও কত হবে d হবে। বস্তু থেকে দর্পণের দূরত্ব কত d, তাহলে বস্তু থেকে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব হবে কত, তাহলে এখানটায় বস্তুটা এখানে x চলে আসছে, তাহলে এই দূরত্ব কত এখন d মাইনাস x, কত d মাইনাস x, তাহলে প্রতিবিম্ব কত হবে আবার d মাইনাস x হবে, মনে করো এখানটায় সমান করে, তাহলে এর যে দূরত্ব যা হবে এখানে দূরত্বই হবে তো, এখানে প্রতিবিম্ব কত হবে d মাইনাস x হবে প্রতিবিম্ব নাকি, তাই তো। প্রতিবিম্বটা এখানে হচ্ছে, প্রতিবিম্বটা কোথায় হচ্ছে, এখানটা আগে কোথায় হয়েছিল, এখানে এই জায়গায় হয়েছিল, তাহলে এই এতটা চলে এসছে তো, y তো এটা আমার বের করতে হবে নাকি, নাকি বুঝতে পারছো কি বলছি আমি, প্রতিবিম্ব x মিটার চলে, সরি প্রতিবিম্ব না দর্পণটা x মিটার চলে এসছে, তাহলে এখন বস্তু থেকে দর্পণের দূরত্ব কত d মাইনাস x, তাহলে প্রতিবিম্ব কতই হবে d মাইনাস x এ এখানটা হয়েছে, তাহলে প্রতিবিম্ব আগে কোথায় ছিল এখানটায়
এখন কত চলে এসছে এটা ওয়াই, ওয়াই এর মানটা বের করতে হবে। কি করে বের করবো? পুরো দূরত্বটা কত এখন হবো 2D, পুরো দূরত্ব এর ক্ষেত্রে যা হবে 2D, এর ক্ষেত্রে তাও কত হওয়া উচিত 2D, পুরো দূরত্বটা কত 2D। দেখো তাহলে এইটা এই দুটো যোগফল 2D, তাহলে এইটা এখানটাও এইটা প্লাস এইটা যোগফল কত হবে 2D সমান হবে, স্বাভাবিক তো। এই দূরত্বটা যত 2D, তাহলে এখান থেকে এই দূরত্বটাও কত হওয়া উচিত 2D। এখান থেকে যোগ করে দেখি d প্লাস এক্স, সরি d প্লাস এক্স না, d মাইনাস এক্স, d মাইনাস এক্স প্লাস কোথায় y চলে এসছে, তো y তো বের করতে হবে। দেখো 2D এটা 2D এ পাশে 2D, -2x, তাহলে y সমান কত হবে এ পাশে আসলে 2x। তাহলে প্রতিবিম্বের বেগ হবে কত 2 ইনটু বস্তুর বেগ, দর্পণের বেগ। প্রতিবিম্বের বেগ সমান 2 ইনটু কোথায় বস্তু x মানে কি x মানে দর্পণের বেগ, দর্পণের বেগ। প্রতিবিম্বের বেগ যা কত তার দ্বিগুণ, দর্পণের বেগের দ্বিগুণ হবে প্রতিবিম্বের বেগটা। একটা প্রশ্ন দিল, একটি দর্পণ তোমার দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে, প্রতিবিম্বের বেগ কত হবে? অঙ্ক করো একটা অঙ্ক করো। কি এইখান থেকে কনসেপ্ট থেকে অঙ্ক দিচ্ছি কি, একটি দর্পণ তোমার দিকে করতে পারিস, নাহলে এইটাই লিখে দিতে পারিস এই সূত্রটা। একটি দর্পণ তোমার দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে, 30 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে। প্রতিবিম্বের বেগ কত? প্রতিবিম্বের বেগ কত বলছে, একটি দর্পণ তোমার দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আসছে, প্রতিবিম্বের বেগ কত হবে বের করতে পারে এইভাবে। তাহলে সূত্র কি, y সমান প্রতিবিম্বের বেগ সমান 2 ইনটু দর্পণের বেগ, তাই তো 60 মিটার পার সেকেন্ড। প্রতিবিম্বের বেগ সমান 2 ইনটু দর্পণের বেগ 60 মিটার পার সেকেন্ড। এবার আমরা শুরু করব স্ফেরিক্যাল মিরর। বাচ্চা লোক, আমরা অগ্নি ব্যাচ শুরু করেছি তোমাদের জন্য। আমরা একটা মহান কাজে নেমেছি, একটা মহান কাজে। এই দায়িত্বটা অনেক বড় দায়িত্ব। তোমাদের জন্য যে ভিডিও বানাচ্ছি আমি না বাচ্চা লোক, মেরে পেয়ারে ইউটিউব সাবস্ক্রাইবার যারা দেখছো ভিডিওটা, তোমাদের জন্য বলছি আমি। তোমরা মোবাইল দেখো জানি আমি, খুব মোবাইল দেখো, ঠিক কথা। মোবাইলে যেগুলো জানার জিনিস সেগুলো দেখো, যেগুলো তোমাকে শেখাবে, যেগুলো তোমার কোয়ালিটি ইমপ্রুভ করবে সেগুলো তুমি দেখো। পড়াশোনার জিনিস দেখো না। আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি, তুমি যদি আমার ভিডিও দেখো তোমরা 1 বছর, ট্রাই করে দেখতে পারো, প্রতিটা প্রশ্ন কমন পাবে তোমরা। চ্যালেঞ্জ করে বলছি আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি, প্রতিটা প্রশ্ন কমন পাবে, প্রতিটা কনসেপ্ট এখানে পড়ানো হবে তোমাদের। এখানে কনসেপ্টের উপর জোর দেওয়া হয়, মুখস্থ করার উপরে নয়। তোমাদের এখানটায় আমি কি করার চেষ্টা করি, তোমাদের মাথার মধ্যে জিনিসগুলো ভালোভাবে ঢুকিয়ে দেওয়া। এবার আমরা বাচ্চা লোক অ্যাকচুয়ালি অফিসিয়ালি ভাবে তোমাদের ক্লাস 10-এ ঢুকছি এবার আমি, কিন্তু এগুলো শেখার তোমাদের প্রয়োজন ছিল, নাহলে হবে না। এবার আমরা শিখবো কি জিনিস, মেন যেটা তোমাদের রয়েছে গোলীয় দর্পণ। কি রয়েছে? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ শেখাবো। হ্যাঁ, গোলীয় দর্পণ মানে কি বলতো? স্ফেরিক্যাল মিরর বলা আছে গোলীয় দর্পণ বা স্ফেরিক্যাল মিরর। গোলীয় দর্পণ কি? যে দর্পণ কোন গোলকের অংশবিশেষ। গোলীয় দর্পণ মানে কি বলবো? যে দর্পণ মানে দর্পণ মানে কি আয়না। যে দর্পণ কোন গোলকের অংশবিশেষ, কোন গোলক, আগে লিখে ফেলো, যে দর্পণ কোন গোলকের অংশবিশেষ, যে দর্পণ কোন গোলকের অংশবিশেষ, গোলকের অংশ বিশেষ, সেই দর্পণকে আমরা বলি গোলীয় দর্পণ। ঠিক আছে, সেই দর্পণকে বলা হয় গোলীয় দর্পণ। মানে কিরকম ভাবো, একটা কাঁচের গোলক, ভাবো এরকম। একটা কাঁচের গোলক, দেখো ভালো করে তোমরা, একটা কাঁচের
গোলক। ঠিক আছে, গোলক মানে কি? ফুটবল দেখেছো তোমরা? ফুটবল দেখেছো? ফুটবল খেলেছো? খেলো তোমরা ফুটবল? কাঁচের গোলক। ফুটবল দেখেছো তো? ফুটবলের ভিতরে কি থাকে? কিছু থাকে? ফাঁকা থাকে, ওইরকম ফাঁপা ফাঁপা। এই কাঁচের গোলকটাও কি? ফাঁপা। বেলুন দেখতে পারতো, আরো বেলুন ভিতরে ফাঁপা, তো এরকম ফাঁপা কাঁচের গোলক। এবার আমরা করছি গোলীয় দর্পণ কিভাবে তৈরি করা হচ্ছে দেখছি আমরা। গোলীয় দর্পণটা কি? যে দর্পণ কোনো গোলকের অংশবিশেষ, তাকে বলছি আমরা গোলীয় দর্পণ। যে দর্পণ কোনো গোলকের অংশবিশেষ, তাকে বলছি গোলীয় দর্পণ। একটা ফাঁপা কাঁচের গোলক ধরলাম, আমি নিলাম, নিয়ে কি করলাম, আমি এক পাশ দিয়ে কি করলাম, এরকম কেটে দিলাম, পাশ দিয়ে কেটে দিলাম, একটা পাট কেটে নিলাম, ছোট একটা পাট কেটে নিলাম। কেটে নিলে কি পাবো আমরা? একটা কি পাবো আমরা? এরকম একটা অংশ পাবো, এরকম একটা অংশ পাবো, পাবো না? হ্যাঁ, পাবো না? বলছে এই যেটা কাঁচ, এটা তো কাঁচ, এরকম হয়ে আছে কাঁচ। বলছে একে আমরা দর্পণ তৈরি করবো। কি তৈরি করবো? দর্পণ তৈরি করবো। একটা কি কেমন ভাবে দর্পণ তৈরি করতে হয়? দর্পণ করে করে শিখেছি আমি তোমাদের। দর্পণ কিভাবে তৈরি করতে হবে? এক পাশে কি অস্বচ্ছ করতে হবে। মনে করো আমি প্রথমে যে দর্পণটা বানালাম, তার এই দিকে আমি কি করলাম? অস্বচ্ছ করলাম। কি করলাম? এই দিকে উপরের অংশটা, বাইরের অংশটা কি করলাম? অস্বচ্ছ করলাম। অস্বচ্ছ, দেখো তাহলে আলো পড়বে কোন দিকে? আলোটা পড়তে হবে ভিতরের দিকে। বাইরে তো অস্বচ্ছ রে বাবু। তখন এটা হচ্ছে প্রতিফলক তল। এটা কি? প্রতিফলক, প্রতিফলক তল হচ্ছে এইটা। এবার কি করলাম? এই দর্পণটাকে, এই অংশটাকে, এইটাকে আরেকবার কি করলাম? এদিকে আমি অস্বচ্ছ, ভিতরে অস্বচ্ছ করলাম, মানে ভিতরে অস্বচ্ছ করলাম, ভিতরে অস্বচ্ছ করলাম। তাহলে বাইরে আলোটা পড়বে, এখানে আলো পড়বে, ওইটা হচ্ছে তখন প্রতিফলক তল। ঠিক আছে, দেখো গোলীয় দর্পণ দুই প্রকার। গোলীয় দর্পণ তার মানে দেখতে পাচ্ছি কয় প্রকার? দুই প্রকার। এইটা একটা দর্পণ, এই যে একটা দর্পণ, দুটো দর্পণ আসছে না? গোলীয় দর্পণ দুই প্রকার। লেখো গোলীয় দর্পণ দুই প্রকার। গোলীয় দর্পণ দুই প্রকার। এক নম্বর কি বলা হচ্ছে? এক নম্বর কি বলছি আমি এখানটায়? এক নম্বর কি বলছি? এই যে দর্পণটা দেখতে পাচ্ছ, যে দর্পণে, যে গোলীয় দর্পণে, দেখো ভালো করে দেখো, যে গোলীয় দর্পণের, ভালো করে দেখো, ভালো করে দেখো, যে গোলীয় দর্পণের বাইরের অংশটি অস্বচ্ছ কিন্তু ভিতরের অংশটি প্রতিফলক তল রূপে কাজ করে। যে গোলীয় দর্পণের বাইরের অংশটি অস্বচ্ছ এবং ভিতরের অংশটি প্রতিফলক তল হিসেবে কাজ করে, তাকে, সেই গোলীয় দর্পণকে আমরা বলি, কি বলি এটাকে? অবতল দর্পণ। অবতল। প্রতিফলক তলটা হচ্ছে ভিতরের দিকে। অব মানে ভিতরে, অবতল মানে কি? অব মানে ভিতরে, বা কনকেভ মিরর বলা আছে। কি বলা আছে? কনকেভ মিরর। হ্যাঁ, অবতল দর্পণ এটা। যে গোলীয় দর্পণের বাইরের অংশটি অমসৃণ বা অস্বচ্ছ এবং ভিতরের অংশটি প্রতিফলক তল রূপে কাজ করে, তাকে বলা হচ্ছে অবতল দর্পণ। আর যে গোলীয় দর্পণের ভেতরের অংশটি অস্বচ্ছ এবং বাইরের অংশটি তল হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ লেখা ভালো। এক নম্বর লিখবো আমরা কি? অবতল দর্পণ। সংজ্ঞা লিখে দিচ্ছি। হ্যাঁ, অবতল দর্পণ একসঙ্গে সব লিখে দিচ্ছি আমি। অবতল দর্পণ কি? যে গোলীয় দর্পণের, যে গোলীয় দর্পণের বাইরের অংশ অস্বচ্ছ, বাইরের অংশ অস্বচ্ছ এবং ভিতরের অংশ প্রতিফলক হিসেবে কাজ করে, প্রতিফলক হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে কি? অবতল দর্পণ। যে গোলীয় দর্পণের বাইরের অংশটি অস্বচ্ছ এবং ভিতরের অংশ প্রতিফলক হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে অবতল দর্পণ। দু নম্বর কি? উত্তল দর্পণ। 2 নম্বর লেখো উত্তল দর্পণ। অবতল দর্পণ কেন নাম বুঝতে পারছো? প্রতিফলক তলটা অব, এখানে প্রতিফলক তলটা কি? অব। অব মানে ভেতরে, অব মানে কি? নিচু, নিচু, না নিচু। অব মানে কি? নিচু। আর উত্তল মানে কি? প্রতিফলক তলটা উত মানে কি? উপরের দিকে। উত মানে উপরের দিকে, উত্তল। উত্তল প্রতিফলক তলটা উপরের দিকে, উপরের দিকে না,
এটা কি ভিতরের দিকে, এটা প্রতিফলক তলটা কি উপরের দিকে। যে গোলীয় দর্পণের ভেতরের অংশ অস্বচ্ছ এবং বাইরের অংশ প্রতিফলক হিসেবে কাজ করে, তাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। অবতল প্রতিফলক তলটা ভিতরে, প্রতিফলক তলটা ভিতরে, প্রতিফলক তলটা ভিতরে। মানে ভিতরে, নিচু, প্রতিফলক তলটা ভিতরে। আর উত্তল মানে প্রতিফলক তলটা উৎ মানে উঁচু, মানে উঁচু। কনকেভ আর কনকেভ, কেভ মানে গুহা, কেভ মানে গুহা, কনভেক্স মানে উপরে, এরকম। কনকেভ মিরর, এটা হচ্ছে কনকেভ মিরর, গুহা। কেভ মানে গুহা, ভিতরের অংশ প্রতিফলক তলটা, গুহা অংশ প্রতিফলক তল, আর এটা গুহার বাইরে প্রতিফলক তল, কনভেক্স বা উত্তল দর্পণ। ঠিক আছে। এবার আমরা পড়বো গোলীয় দর্পণের বিভিন্ন অংশ। কি পড়বো? গোলীয় দর্পণের বিভিন্ন অংশ। ক্লিয়ার হয়েছে তোমাদের? গোলীয় দর্পণ কি আসলে আমরা পড়ছি, এখন আমরা ক্লাস 10-এ অ্যাকচুয়াল পড়ছি তোমাদের সিলেবাসে। গোলীয় দর্পণ কি? যে দর্পণ কোন গোলকের অংশবিশেষ, তাকে বলা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে দুভাগে। গোলীয় দর্পণ আমরা কিভাবে তৈরি করবো? একটা কাঁচের গোলক নাও, তাকে কাটো ভালো করে, কাটলে কি পাবো? এরকম একটা অংশ পাবো। তাকে একে আমরা কি করবো? দর্পণ বানাবো। আমরা দর্পণ বানাবো কি করে? অস্বচ্ছ করতে হবে যে কোনো পার্ট। আমরা একে কি করতে পারি? 1 নম্বর, বাইরের অংশটাকে অস্বচ্ছ করতে পারি। তখন প্রতিফলক তলটা কি ভেতরের অংশ, তখন তাকে বলে অবতল দর্পণ। ভিতরে যখন প্রতিফলক তলটা ভিতরে, তখন তাকে বলে অবতল দর্পণ। যে গোলীয় দর্পণের প্রতিফলক তলটা বাইরে এবং অস্বচ্ছ ভাগটা ভিতরে, তখন তাকে বলে উত্তল দর্পণ। এটা লিখেছি, তোমাদের ভালো করে তোলো। ক্লিয়ার? বুঝে দিচ্ছি আমি নাকি? হ্যাঁ, ইম্পর্টেন্ট। গোলীয় দর্পণের কি বিভিন্ন অংশ। ঠিক আছে, আমি আঁকছি, গোলীয় দর্পণ আঁকছি। হ্যাঁ, এখানে আঁকছি। ওকে, ভালো করে আঁকবে। একটা অবতল আঁকছি। গোলীয় দর্পণের বিভিন্ন অংশ মানে কি? দুটো। গোলীয় দর্পণ কভাগে ভাগ করি? দুভাগে। একে বলা হচ্ছে গোলীয় দর্পণ। হ্যাঁ, এটা হচ্ছে অবতল দর্পণ, এটাকে অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ। দুটো আঁকলাম। হ্যাঁ, দুটো আঁকলাম, তার বিভিন্ন অংশ আঁকবো। 1 নম্বর, প্রথম পয়েন্ট, এটা আছে পি। নাম দিলাম, কি নাম দিলাম এর? পি। পিটা কি? পিটাকে বলা হচ্ছে মেরু। এটাকে বলা হচ্ছে মেরু, পোল। 1 নম্বর লেখো, 1 নম্বর দিয়ে লেখো মেরু বা পোল। মেরু, পি, পোল। মেরু বা পোল কি জিনিস দেখো, বলছে কোন গোলীয় দর্পণের মধ্যবিন্দু, এটা গোলীয় দর্পণ, এটা তো এটা মধ্যবিন্দু নেই, একটু উপযোগী হচ্ছে। ঠিক আছে, মধ্যবিন্দু হতে হবে। ঠিক আছে, বলছে কোন গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে ওই গোলীয় দর্পণে মেরু বলে। কি বলা আছে? মেরু কি আসলে গোলীয় দর্পণের মধ্যবিন্দু। কি দর্পণ কি? মেরু কি? গোলীয় দর্পণ। এটা গোলীয় দর্পণ কোনটা? এটা তো গোলীয় দর্পণ, এটা এর মধ্যবিন্দু, মাঝের বিন্দু। গোলীয় দর্পণের মধ্যবিন্দু হলো মেরু। ঠিক আছে, পি দ্বারা প্রকাশ করা। আমরা একে কি দ্বারা প্রকাশ করবো? পি দ্বারা প্রকাশ করবো। পি দ্বারা প্রকাশ করবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, ভালো জিনিস দেখো। মনে করো এই যে গোলীয় দর্পণটা কোন একটা গোলকের অংশ ছিল তো, এই যে গোলীয় দর্পণটা কোন একটা গোলকের অংশ ছিল তো, এরও একটা গোলক ছিল তো, এটাও তো কোনো গোলকের অংশ ছিল তো। বলছে এই যে গোলীয় দর্পণটা কোন একটা গোলকের অংশ ছিল, এই যে গোলীয় দর্পণটা এটাও কোনো গোলকের অংশ ছিল, সেই গোলকের একটা কেন্দ্র ছিল তো। এটা কি ছিল? কেন্দ্র ছিল তো। হ্যাঁ, সি দ্বারা প্রকাশ করছে। সি দ্বারা প্রকাশ করছে। হ্যাঁ, সি দ্বারা প্রকাশ করছে।
বলছে এই গোলীয় দর্পণে একটা, এই যে গোলীয় দর্পণটা এটা কোনো গোলকের অংশ ছিল, সেই গোলকটার কি ছিল, একটা কেন্দ্র ছিল, কেন্দ্র ছিল, সেই কেন্দ্রকে বলা হচ্ছে কি বক্রতা কেন্দ্র। কি বলা হচ্ছে তাকে? গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কি লেখো 2 নম্বর, বক্রতা কেন্দ্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো নতুন জিনিস, এগুলো তোমাদের। বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কি জিনিস? সেন্টার অফ কার্ভেচার। বক্রতা কেন্দ্র কি? গোলীয় দর্পণটি যে গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র বলে। কি বললাম আমি? বক্রতা কেন্দ্র সি দ্বারা প্রকাশ করছি। কি দ্বারা প্রকাশ করছি? সি। কি লিখবো আমরা? গোলীয় দর্পণটি গোলকের অংশ, যে অলঙ্কের গোলকের, হ্যাঁ। তাহলে বক্রতা কেন্দ্র কি বললাম আমি বাচনক? যে এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্রকে কি বলা হচ্ছে? ওই গোলকের, ওই গোলীয় দর্পণের কি বলবো? বক্রতা কেন্দ্র বলবো। ঠিক আছে? ঠিক আছে, কি বললাম? বক্রতা কেন্দ্র কি? গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার কেন্দ্রকে, ফিরে আসছে, এগুলো ভালো করে শিখতে হবে না। প্রথমে কি পেলাম? মেরু। মেরুটা কি? গোলীয় দর্পণের মধ্যবিন্দু মেরু বলা হয়। তারপর বক্রতা কেন্দ্র কি? যে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার কেন্দ্র, মধ্য কি, তার কেন্দ্রকে বলা হচ্ছে ওই গোলক, ওই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। এবার লেখো প্রধান অক্ষ। 3 নম্বর লেখো প্রধান অক্ষ। প্রধান অক্ষ, প্রধান অক্ষ। প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস বলছে মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে, এইটা মেরু এবং গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে গোলীয় দর্পণের প্রধান অক্ষ বলে। মানে যোগ করে দিলাম আর কি পুরোটা, ঠিক আছে? মেরু আর বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে আমরা বলছি কি প্রধান অক্ষ। গোলীয় দর্পণের, পরে দিচ্ছি, দাঁড়া অস্থির হচ্ছিস কেন? গোলীয় দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে, বক্রতা কেন্দ্র সংযোগকারী সরল রেখাকে গোলীয় দর্পণের মেরু, মেরু মানে এইটা, মেরু মানে গোলীয় দর্পণের প্রধান, গোলীয় দর্পণের কি মধ্যবিন্দু, মেরু মানে কি গোলীয় দর্পণের মধ্যবিন্দু। বক্রতা কেন্দ্র কি? আবার বলছি, বক্রতা কেন্দ্র কি? গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। আর প্রধান অক্ষ কি? এই মেরু আর বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে বলা হচ্ছে মেরু, সরি প্রধান অক্ষ। মেরু ও বক্রতা কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব না, সংযোগকারী সরলরেখা, মানে নাম দিতে পারো এক্স আর এক্স ড্যাশ পুরোটা। হ্যাঁ, এখানে যদি দেয় এখানে এক্স ড্যাশ হবে নাকি রে? এখানে যদি এক্স হয় এটা এক্স ড্যাশ হবে। একসঙ্গে দেখাচ্ছি দুটো, আর নাম দিতে হবে না, এটা নাম লাগবে না। ঠিক আছে? কি বললাম? প্রধান অক্ষ কি? মেরু আর বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখা হচ্ছে, আগের দিন ধরবো আমি এগুলো তোমাদের। হ্যাঁ, ওটা সংযোগকারী সরলরেখাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। এবার লেখো বক্রতা ব্যাসার্ধ। কি জিনিস শিখবো আমরা এবার? বক্রতা ব্যাসার্ধ 4 নম্বর। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি আর দ্বারা। কি দ্বারা? ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি, ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি, মনে রাখবে। গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার যে ব্যাসার্ধ, মানে এইটাই অ্যাকচুয়ালি পিসি। এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। কি বলছি? গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার ব্যাসার্ধ, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, গোলক তো তার একটা কেন্দ্র ছিল, তার একটা ব্যাসার্ধ ছিল, তো সেই যে ব্যাসার্ধ, তার যে ব্যাসার্ধ, গোলকের যে ব্যাসার্ধটা, সেটাই হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। কি বলছি আমি? গোলীয় দর্পণটি এটা গোলীয় দর্পণ, এটা গোলীয় দর্পণ, এই গোলকের অংশ ছিল, তার ব্যাসার্ধ কোনটা হবে? এইটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, সব ব্যাসার্ধ তো এগুলো।
এই ব্যাসার্ধকে কি বলছি আমরা? বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি বলছি আমি? গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। ঠিক আছে, একে আর দ্বারা প্রকাশ করা হয়। লেখো উত্তর। গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলে। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ বলে। এখানে বক্রতা ব্যাসার্ধ আমরা বলতে পারি, এটা বলতে পারি তো, পিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। কি? পিসি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পিসি কি আমরা বক্রতা ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করব? পিসি সমান কি করব? এই দৈর্ঘ্যটা কত? আর। কত? আর। ঠিক আছে, আর দ্বারা প্রকাশ করব। বাকি আছে কিছু করে দিই। লাস্ট লেখো 5 নম্বর লেখো উন্মেষ। লাস্ট লেখো উন্মেষ। উন্মেষ মানে হচ্ছে সাইজ কতটা সাইজ আছে। উন্মেষ সাইজ অফ মিরর। উন্মেষ দন্দ্রয় ময়কার হর্ষ দন্দ্রয় ময়কার মধ্যেশ। উন্মেষ বা অ্যাপারচার বলা হয়। উন্মেষ বা অ্যাপারচার। উন্মেষটা কি? বুঝছো, গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু দুটির মধ্যে দূরত্ব। হ্যাঁ, প্রান্ত বিন্দু কোনটা? এটা আর এটা। প্রান্ত বিন্দু দুটির মধ্যে দূরত্ব। এই প্রান্ত বিন্দু, এটা গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু কোনটা? এটা প্রান্ত বিন্দু। গোলীয় দর্পণ উন্মেষ কি বা অ্যাপারচার কি? সাইজ অফ মিরর। উন্মেষ মানে হচ্ছে সাইজ অফ মিরর বা কি বলা হচ্ছে অ্যাপারচার। যে গোলীয় দর্পণটির প্রান্ত বিন্দু দুটির মধ্যে দূরত্বকে বলা হচ্ছে কি? মনে করো এটা M1, এটা কি M2। এইটা M1 আর M2। আচ্ছা, M2 দেই না। গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু দুটির মধ্যে দূরত্ব। প্রান্ত বিন্দু দুটির মধ্যে দূরত্ব। উন্মেষ কি বললাম? গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু দুটির মধ্যে দূরত্বকে আমরা বলি উন্মেষ। প্রান্ত বিন্দু মানে কোনটা? এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এদের মধ্যে দূরত্ব, সরলরেখিক দূরত্ব। ঠিক আছে, ডট করে ডট দেখালাম। M1 আর M2 হচ্ছে কি? উন্মেষ। সবে আমরা আজকে শুরু করলাম ক্লাস 10। আজকে তোমার 10 এর জায়গায় ঢুকেছি। ঠিক আছে, গোলীয় দর্পণ শুরু করেছি আমরা। উন্মেষ ক্লিয়ার? উন্মেষ কি? যে গোলীয় দর্পণটির যে প্রান্ত বিন্দু দুটো আছে তাদের মধ্যবর্তী দূরত্ব, M1 আর M2। ক্লিয়ার? এখন পর্যন্ত আজকের মতো এইটুকু তোমাদের আজকের মতো এইটুকু। আগের দিন আমরা ফোকাস বের করবো। গোলীয় দর্পণের ফোকাস বের করা শিখবো। ভালো ভালো প্রশ্ন করবো। মন দিয়ে পড়াশোনা করো তোমরা। অগ্নি ব্যাচ আমরা আমাদের পড়ছি কি? অগ্নি ব্যাচ। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। টাটা, বাই বাই। এনার্জি লস হয়ে গেছে আমার অনেক।